আমন্ত্রণ নিউজরুম অনুষ্ঠানে। যারা আমাদের সঙ্গে আছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা, শুভেচ্ছা, শুভকামনা। গত সপ্তাহ জুড়ে এমন অনেক কিছুই ঘটেছে যাতে আমাদের নিউজরুম বা গণমাধ্যমগুলো ব্যস্ত ছিল, ব্যস্ত সময় কেটেছে। কিন্তু এর মধ্যেও একটি ঘটনা আছে যেটি নিয়ে সারা দেশেই সারা পড়ে গেছে, নাড়া পড়ে গেছে। সেটি হচ্ছে গত বৃহস্পতিবার সংবাদ সংগ্রহ করতে গিয়ে, একদম দায়িত্ব পালন করতে গিয়ে শাহবাগে এটি নিউজে দুজন সংবাদকর্মীর উপরে পুলিশি নির্যাতন, কতিপয় একদল পুলিশ সদস্য বলবো তারা তাদের উপর চড়াও হয়েছেন এবং নির্মমভাবে পিটিয়েছেন। কারণ দোষ একটাই, তারা হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছিল, সেই ছবি তারা তুলতে গিয়েছিলেন। তো সেই ঘটনাটি নিয়ে কিন্তু ফেসবুক বলেন, গণমাধ্যম বলেন, সারা দেশেই এখন আলোচনা সমালোচনা। তো আমরা সেই ঘটনার তীব্র নিন্দা করছি এবং প্রতিবাদ এবং বিচারের দাবি করে আজকে এই অনুষ্ঠান শুরু করব। তবে অনুষ্ঠানে আমরা আলোচনা শুরু করার আগে বা মূল অনুষ্ঠানে শুরু করার আগে আমরা একটু দেখে নিতে চাই যে গত সপ্তাহ জুড়ে কোন সংবাদগুলো প্রধান প্রধান সংবাদ শিরোনাম হয়ে আমাদের এটি নিউজে জায়গা করে নিয়েছিল। ইসি গঠনে সব রাজনৈতিক দলের কাছে নাম চেয়েছে সার্চ কমিটি। সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে রাজপথে গণমাধ্যম কর্মীরা। গণমাধ্যম কর্মীদের উপর নির্যাতন প্রতিবাদ, ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ। রামপাল বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনের ক্ষতি করবে না প্রধানমন্ত্রী। স্টেফিগ্রাফের রেকর্ড ভাঙলেন সেরেনা উইলিয়ামস। দর্শক, আজকে আমাদের নিউজরুমে এসছেন এস এম ফয়েজ। তিনি বাংলা ভিশনের একজন সংবাদকর্মী। ফয়েজ, আমাদের অনুষ্ঠানে স্বাগত আপনাকে। আপনাকেও স্বাগতম আমাকে ডাকার জন্য। গত বৃহস্পতিবার শাহবাগে বা শাহবাগ থানায় যদি বলি যে সংবাদ সংগ্রহ করতে গিয়ে, হরতালের সংবাদ সংগ্রহ করতে গিয়ে এটি নিউজের দুজন সংবাদকর্মী পুলিশি হামলার শিকার হয়েছিলেন, মারাত্মকভাবে আহত হয়েছেন তারা। এবং তারই প্রতিবাদে এই শনিবার বিভিন্ন হাউজের সংবাদকর্মীরা বা বিভিন্ন জায়গার সংবাদকর্মীরা একটি প্রতিবাদ সমাবেশ করেছেন, মৌন প্রতিবাদ সমাবেশ করেছেন শাহবাগে, সেই শাহবাগ থানার সামনে। তো ফয়েজ সেই প্রতিবাদ কর্মসূচিটির অন্যতম একজন উদ্যোক্তা। তো তার কাছে আসলে এই কর্মসূচিটি নিয়ে এবং এই পুরো ঘটনা নিয়ে একটু আলোচনা করব। ফয়েজ, একটু প্রথমে সেই কর্মসূচি যাওয়ার আগে একটু জানতে চাই যে সাধারণ মানুষ কি বলছে এই যে সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটলো। এর আগেও অনেক ঘটনা ঘটেছে, কিন্তু এবার কিন্তু মনে হচ্ছে যে গণমাধ্যম বলেন, বিশেষ এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে এই ব্যাপারটি অনেক বেশি প্রচার পেয়েছে, আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। তো সাধারণ মানুষ আসলে এই সাংবাদিক নির্যাতনের ঘটনায় কতটা কি বলছে তারা? সাধারণ মানুষ তো আসলেই পুলিশের উপরেই এমনি একটু ক্ষোভ আছে। কারণ হচ্ছে তারা অনেক সময় নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন বিনা কারণে। তো এই ঘটনার পরপর সাধারণ মানুষ যাদের সাথে কথা হয়েছে তারাই বলেছেন যে এই ধরনের একটা ন্যাক্কারজনক ঘটনা বা পুলিশি এই বর্বরতা সাংবাদিক রূপে এটা আসলে কখনোই মেনে নেওয়া যায় না। আর পুলিশ নিজেই ছোট্ট একটা ঘটনা ছোট্ট একটা কর্মসূচিকে নিজেরাই বড় করে দিয়েছেন। আচ্ছা, কারণ সাংবাদিক পিঠালে এটা গণমাধ্যমের শিরোনাম হবে এবং কাদের কর্মসূচি কাভারেজ করতে গিয়েছে তারাও একটা ভালো কাভারেজ পাবেন। তার মানে কি পুলিশ নিজেরাই কি এ ধরনের ঘটনা ঘটিয়ে মানুষকে কাভারেজের চেষ্টা করে দেন বা কাভারেজের সুযোগ করে দেন? এটা আসলে সাধারণ জনগণের এক ধরনের প্রশ্ন। আর সাধারণ জনগণ আরও বলেছেন যে বিভিন্ন সময়ে যে পুলিশ সাধারণ মানুষের পকেটে মাদক ঢুকিয়ে দেন, ইয়াবা ঢুকিয়ে দেন, তারপরে বাসায় চেকিংয়ের নামে চেকপোস্টেই আপনি দেখবেন, আমি যখন বিভিন্ন জায়গায় যাই বা বিভিন্ন ইয়েতে যাই, অনেকেই অভিযোগ করেন যে সন্ধ্যার পরে তাদের যে চেকপোস্ট, বিশেষ করে আপনার এই যে মহাখালী, তার ফার্মগেট, এই জায়গাগুলোতে তারা হচ্ছে একদম হর হামেশাই মানে চিল পাখির মতো একদম থাবা দিয়ে মনে হচ্ছে টাকা নিচ্ছে। তো পুলিশ বাহিনী তো আমরা এরকম দেখতে চাই নাই। আমরা তো পুলিশ জনগণের বন্ধু, তাদের যে স্লোগান, সেই স্লোগানে তারা থাকবেন, তারা সত্যিকারই প্রমাণ করবেন যে আসলে পুলিশ জনগণের বন্ধু। আচ্ছা, একটু জানতে চাইবো যে এই ঘটনা যখন ঘটলো তো কদিন আগে পুলিশ সপ্তাহ পালন হবে এবং পুলিশ সপ্তাহের কর্মসূচি কিন্তু চলছে, নানা ধরনের কর্মসূচি পুলিশ পালন করছে। সেখানে এই ধরনের ঘটনা পুলিশ বারবারই বলার চেষ্টা করছে, বিশেষ করে এই যে তারা জনগণের বন্ধু, এবং সরকারের পক্ষ থেকেও পুলিশকে বলা হচ্ছে সেভাবে জনগণের সাথে নিয়ে কাজ করার জন্য। এক হচ্ছে যে এই ঘটনার মাধ্যমে, এই সাংবাদিক পেটানোর ঘটনার পর পুলিশের সেই জনগণের বন্ধু হয়ে ওঠার যে চেষ্টা, সেটি আসলে সেই ইমেজটার কি হলো, সেই সঙ্গে সরকারের ইমেজেও তো একটা বড় ধরনের ধাক্কা খেলো। অনেকদিন কিন্তু এ ধরনের ঘটনা আমরা আসেনি খুব একটা। দেখুন, পুলিশ যতই জনগণের বন্ধু ওনারা দাবি করেন, আসলে এটা ভিত্তিহীন। কারণ জনগণের বন্ধু হতে হলে জনগণের দৌড়গোড়ায় যেতে হবে।
কিন্তু সেটা কতটুকু পেরেছে পুলিশ, সেটা নিয়ে একটা প্রশ্ন আছে। আর সাধারণ মানুষের পকেটে যেভাবে মাদক বা এভাবে ঢুকিয়ে দিয়ে বিনা কারণে সাধারণ মানুষকে নির্যাতিত নিপীড়িত করেন পুলিশ, তো সেহেতু সাধারণ মানুষের বন্ধু ওনারা কিভাবে হবেন সেটা আসলে আমাদের ইমেজে বড় ধাক্কা খেলোই। কিভাবে হবেন সেটা আসলে আমাদের জানা নাই। আর এই সাংবাদিক পিটনের এই ঘটনায় মানে পুলিশের ইমেজে বড় ধরনের ধাক্কা তো খেয়েছে, এবং যে কালিমাটা লেগেছে সেটা আসলে তারা তাদের কর্মকাণ্ড এবং তাদের কাজ দিয়েই আবার সেটা মুছতে পারবেন কিনা সেটা নিয়ে সন্দেহ কারণ আছে। আমি এটা জানতে চাই, মানে পুলিশের অনেক ভালো কাজও আছে, অনেক সফলতাও আছে, এই আইন শৃঙ্খলা বাহিনীর সফলতাও আছে, কিন্তু এই যে মাঝে মাঝে এই ধরনের একটি দুটি ঘটনা ঘটে এবং তাতে যে ধরনের ইমেজ সংকটে পড়ে পুলিশ, এই ভালো কাজগুলো কিন্তু ঢেকে যায়। দেখুন, এই সম্প্রতি জঙ্গি দমনে পুলিশের যে সফলতাটা ছিল, মানে এই একটি মাত্র ঘটনা, কিন্তু এখন আর ওই সফলতাকে মানুষ মুখে না নিয়ে এখন মানুষ সবার মুখে, আপনি যখন রাস্তায় যাবেন, চা দোকানে যাবেন, বাসে যাবেন, যেখানে যাবেন সবাই বলবো যে হ্যাঁ, শাহবাগে তো পুলিশ বিনা কারণে সাংবাদিকদের পিটিয়েছে। তো যেখানে সাংবাদিকরা পুলিশের কাছে নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষ কতটুকু নিরাপদ হবে? এই ক্ষোভটা আসলে সাধারণ মানুষের কাজ করে। আর আরেকটা জিনিস দেখুন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে সরাসরি সাংবাদিকদের খোঁজ খবর রাখেন, গণভবনে যে সাংবাদিকরা ওনার নিউজ কভার করেন, তাদের কি খেয়েছেন, স্বাস্থ্যের খোঁজ খবর রাখেন, সেখানে পুলিশ বাহিনীর পক্ষ থেকে কিছু কতিপয় সদস্য যে এই ঘটনাটি ঘটিয়েছেন ন্যাক্কারজনক, এই ঘটনার জন্য কি সরকারের ইমেজ ভালো হয়েছে নাকি পুলিশ বাহিনীর ইমেজটা ভালো হয়েছে, সেটা আসলে দেখার বিষয়। আপনাদের একটু কর্মসূচি নিয়ে জানতে চাই। আমরা সব সংবাদকর্মীরা যে কর্মসূচিটা পালন করলাম শনিবার, সেখানে আমরা সবাই দাঁড়িয়ে, কোনো বক্তব্য ছিল না, সবাই মৌন একদম চুপচাপ দাঁড়িয়েছে এবং ব্যানার নিয়েছে, অনেকে মুখে কাপড় বেঁধে আমরা দাঁড়ালাম, প্রতিবাদ করলাম। এই যে মৌন যে একটা প্রতিবাদ, এই প্রতিবাদটি কেন? অ্যাকচুয়ালি কোনো বক্তব্য নেই, এই প্রতিবাদটি এইরকম প্রতিবাদ কেন করলেন এবং এটি আসলে কী ধরনের ইম্প্যাক্ট তৈরি করেছে? আপনি মানে যারা কথা, আপনি যেহেতু ক্রাইম বিট করেন, নিশ্চয়ই পুলিশ অফিসারদের সাথে কথা হয়েছে। এই প্রোগ্রামটা করার পেছনে আমরা যারা পেশাগত দায়িত্ব পালন করে মাঠে থাকি, তাদের সবার সমন্বয়ে আসলে আমরা এই কর্মসূচিটা নিয়েছি। কারণ অতীতে আমাদের সাংবাদিকদের মধ্যে বিভক্তির কারণে আসলে অনেক সাংবাদিক নির্যাতিত হয়েছে বা হত্যাকাণ্ড হয়েছে, সেগুলোর বিচার আমরা কখনো পাই নাই। তো সেই ক্ষেত্রে আমরা চিন্তা করলাম কোনো দল বা কোনো ব্যানার বা কোনো সংগঠন নয়, নিরপেক্ষতার বিষয় থেকে আমরা যেহেতু পেশাগত দায়িত্ব পালন করি, আমরা নিজেরাই একটা উদ্যোগ নিব যে এমন একটা কর্মসূচি করব, ভিন্ন কর্মসূচি, যেটা আসলে সবার নজর কাড়বে বা সবার দৃষ্টিকোণ কাড়বে। মানে যে সকল পুলিশ সদস্য আমাদের ওই মানববন্ধন দেখেছেন, তারা পরে আমাদেরকে বলেছেন যে এরকম একটা সুন্দর উদ্যোগ আমরা এর আগে কখনো দেখি নাই, আপনাদের এই কর্মসূচিকে আমরা স্বাগত জানাই। কিন্তু তারা স্বাগত জানানোর পাশাপাশি তারা নিজেরাও বলেছেন যে আমাদের যেই সহকর্মী বা কতিপয় যে পুলিশ সদস্যরা যে ন্যাক্কারজনক বা যে বর্বর নির্যাতিত বা নিপীড়নের যে ঘটনাটা ঘটিয়েছেন, এটা আসলেই দুঃখজনক। মাননীয় কমিশনার গতকালকে আপনাদের টকশোতেও তিনি বলেছেন যে এটা আসলেই দুঃখজনক, ক্ষমতার অপব্যবহার করেছে। তা আপনি যেহেতু জানেন আপনার পুলিশের কিছু সদস্য মাঝে মধ্যে ক্ষমতার অপব্যবহার করেন, মাঝে মধ্যে মানুষের সাথে আচরণ খারাপ করেন, শুধু মানুষের সাথে না, আমরা যখন ফিল্ডে কাজ করতে যাই অনেক সময়ই আমাদেরকে বিভিন্ন ধরনের কথা বলেন, আমরা সেগুলো হাসি ঠাট্টায় উড়িয়ে দেই, কিন্তু পুলিশ সদস্যদের আচরণ আমরা কখনো দেখতে চাই না। আমরা দেখতে চাই এই বাহিনীটির অনেক সফলতা আছে, তাদের সফলতা থাকবে, তারা জনগণের বন্ধু হবে, জনগণের বন্ধু হিসেবে পাশে থাকবে। সাংবাদিক পুলিশ কেউ সমাজের ভিন্ন অংশ নয়, সাংবাদিকও সমাজের অংশ, পুলিশও এই সমাজেরই অংশ। তো সবাই মিলে একসাথেই কাজ করতে হবে। এএসআই এরশাদ মণ্ডল, তাকে তো সঙ্গে সঙ্গে সাসপেন্ড করা হলো, সাময়িক বরখাস্ত করা হলো। এই সাময়িক বরখাস্ত, এটি আসলে একজন সংবাদকর্মী হিসাবে এই সাময়িক বরখাস্ত আপনি কতটা সন্তুষ্ট? পরিস্থিতিটাকে একটু ঠান্ডা করার জন্য সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্ত করার পর একদম নতুন জামাই যেরকম থাকেন ওরকম মাদরে থাকেন তিনি, বাসার কাজকাম করেন, পরিবারকে সময় দেন, মাস শেষে বেতন নেন, রেশন উঠায় তিনি খান। তো কতিপয় এই পুলিশ সদস্যদের কারণে পুলিশ বাহিনী কি তাদের ইমেজ নষ্ট করতে চাচ্ছেন? যদি পুলিশ বাহিনী তাদের ইমেজ নষ্ট করতে না চান, অবিলম্বে যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে তাদের তদন্ত প্রতিবেদনে স্বজনপ্রীতি না করে দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন, এটা আমরা দেখতে চাই। জাতি হিসেবে সবাই দেখতে চায়, সাধারণ মানুষ দেখতে চায়, একজন সংবাদকর্মী হিসাবে আমি সেই জিনিসটাই দেখতে চাই। মিজানুর রহমান নামে একজন বিরুদ্ধে তার যেভাবে পিটিয়েছে, একজন হাত ভাঙা দেখলাম, তাকেও যেভাবে থানার ভিতর নিয়ে পিটাচ্ছিল এবং সেই ছবি নিতে গিয়ে আমাদের ক্যামেরা পার্সন আব্দুল আলিমের উপর হামলা করে। তো এই ধরনের পিটানো, মানুষে অ্যারেস্ট করা বা না করে এইভাবে পিটায়, মানে একটু মানে কি বলবো, যে প্রশিক্ষণের কি ঘাটতি আছে কিনা? ডিএমপি কমিশনার আসলে উনি দায়িত্ব নেওয়ার পর থেকে মানে অনেক অপরাধ উনি
পুলিশ বাহিনীর সদস্যদের অনেক অপরাধ করেছে, তাদের সেজন্য চাকরিচ্যুত করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, সেজন্য স্বাগত জানাই। 16 সালে 52 জন চাকরি চলে গেছে। এই যে পুলিশ কমিশনার স্বীকার করলেন তার বাহিনীর দক্ষতার অভাব রয়েছে, প্রশিক্ষণের অভাব রয়েছে, আচরণের অভাব রয়েছে, ব্যবহারের অভাব রয়েছে, তাহলে আপনি পুলিশ কমিশনার হিসাবে আপনি কেন সেই বিষয়ে আপনি নজর দেন নেই? আপনি যদি নজর দেওয়ার সুযোগ না পান, আপনার অন্যান্য পুলিশ কর্মকর্তারা আছেন, তারা কেন এই সদস্যদের কাউন্সিলিং করেন না? শেষ প্রশ্নটি করবো, সেটা হচ্ছে যে আপনাদের সম্ভবত সামনে একটি কর্মসূচি আছে, কি কর্মসূচি? যদি এখানে স্বজনপ্রীতি করা হয়, দায়ী পুলিশ সদস্যদেরকে বাঁচানোর চেষ্টা করা হয়, তাহলে আমরা তীব্র আন্দোলন বা তীব্রতর আন্দোলন গড়ে তুলতে আমরা বাধ্য হব। আলোচনার সময় শেষ হয়েছে, আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাকে ইয়ে করার জন্য, আর এটি নিউজকেও ধন্যবাদ। দর্শক, আমরা SM ফয়েজকে বিদায় দিচ্ছি, কিন্তু আপনাদের কাছ থেকে কিন্তু বিদায় নিচ্ছি না, কারণ অনুষ্ঠানে এখন আরও অনেক কিছু বাকি আছে। আমরা সেসব আপনাদের নিয়ে হাজির হব আপনাদের সামনে, তবে তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। বিরতির পর নিশ্চয়ই আবার দেখা হবে। দর্শক, নিউজরুমে এবার থাকছে নিউজরুম চয়েস। কিছুক্ষণ আগে আমরা যে আলোচনাটি করলাম তার সূত্র ধরেই নিউজরুম চয়েসে একটি বিষয় আমরা আনব, আর সেটা হচ্ছে গত শনিবার এটি নিউজের একটি অনুষ্ঠানে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এসেছিলেন, এবং তিনি সেখানে এই সাংবাদিক নির্যাতনের ঘটনাটি, অর্থাৎ গত বৃহস্পতিবার এটি নিউজের যে দুজন সংবাদকর্মী পুলিশি নির্যাতনের শিকার হয়েছিলেন সেই বিষয়টি নিয়ে কথা বলেছেন, এবং তিনি দুঃখ প্রকাশ করে বলেছেন যে সেই ঘটনাটি যারা ঘটিয়েছে, যে পুলিশ সদস্যরা ঘটিয়েছে, তারা চরম অপেশাদার আচরণ করেছে এবং তারা চরম অন্যায় করেছে। আমরা সেই ডিএমপি কমিশনারের সেই কথাটুকু এবার একটু শুনে নেব। আমি অত্যন্ত দুঃখিত যে আমার অধীনস্থ পুলিশের এ ধরনের একটা নন প্রফেশনাল বিহেভ করেছে, যেটা আপনি ঠিকই বলেছেন, এটা প্রয়োজন ছিল না। এটা আমি বলবো যে ক্ষমতার অধিকতার ব্যবহার, প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ, সেটিও এক ধরনের অফেন্স। এবং আমরা এটা বুঝতে পেরেছি যে এই কাজটি আমাদের পক্ষে অনুচিত হয়েছে, অন্যায় হয়েছে এবং বিধি বহির্ভূত হয়েছে, এবং এটি জনস্বার্থবিরোধী হয়েছে। এটা জেনেই কিন্তু আমরা কর্তব্যরত পার্টি কমান্ডারকে সাময়িকভাবে বরখাস্ত করেছি। এটা হলো শাস্তির প্রথম ধাপ। আমরা কোনো ধরনের নন পেশাদার আচরণের দায় এবং দায়িত্ব নেব না। কেউ যদি নন পেশাদার দায় দায়িত্ব করে, সেটি অবশ্যই সে অনুযায়ী তার বিচার ব্যবস্থা করা হবে। নিউজরুমে এবারকার আয়োজন ম্যাগাজিন কর্নার। ম্যাগাজিন কর্নার আমরা যেটা করে থাকি, যে প্রতি মাসে কিংবা সপ্তাহে যে নতুন বাংলা কিংবা ইংরেজি ম্যাগাজিনগুলো বাংলাদেশে বের হয়, তার থেকে দু একটি নিয়ে এসে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, আপনাদের সাথে পরিচয় করে দেওয়ার চেষ্টা করি। আজকে যে ম্যাগাজিনটি আমার আছে সেটি সাপ্তাহিক একটি কাগজ, এই সময়। এই সময়ে এবারকার সংস্করণে যে মূল যে স্টোরিটি আছে সেটি হচ্ছে এখন ঢাকা। যারা রাজধানীতে এখন চলাচল করছেন তাদের নিশ্চয়ই এই এখন চলাচল করতে নানা ধরনের সমস্যা হচ্ছে, কারণ উন্নয়নের কি বলবো যে কাজ চলছে সারা রাজধানী জুড়েই। বিভিন্ন রাস্তাঘাট এরই মধ্যে কাটা হয়ে গেছে, ফুটপাতগুলো কেটে ফেলা হয়েছে, নতুন করে উন্নয়নমূলক কাজ করা হচ্ছে, এবং সেই উন্নয়নের কাজগুলোর খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষের, কারণ অনেক রাস্তাতে হাঁটা যাচ্ছে না, একদম অনেক রাস্তায় দেখতে পাচ্ছি যে ফুটপাত নেই, হাঁটা যাচ্ছে না, রাস্তা কেটে ফেলা হয়েছে, চরম যানজট তৈরি হচ্ছে। রাস্তায় অনেক লোক থাকে, তখন গাড়ি পাওয়া যায় না, এবং যে বাসগুলো আসে সে সময় দেখা যাচ্ছে যে হঠাৎ করে অনেক মানুষ দেখে তারা হঠাৎ করেই বলছে যে তারা গেট লক করে দিচ্ছে, সিটিং সার্ভিস হয়ে যাচ্ছে, বেশি ভাড়া নিচ্ছে, কিন্তু যা রাস্তায় যারা দাঁড়িয়ে আছে তাদেরকে নিচ্ছে না। অথচ সেই বাসগুলো হয়তো অন্য সময় যখন যাচ্ছে তখন প্রচুর পরিমাণ মানুষগুলো কিন্তু দাঁড়িয়ে নিয়ে যাচ্ছে। আরেকটি লেখা দেখতে হচ্ছে জনদুর্ভোগ সেকশনে, তারা বলছে রাজধানীতে ধুলার রাজত্ব, তো সেটি নিয়ে একটি লেখা রয়েছে। হাইকোর্টের প্রেসক্রিপশন, এখানে একটি লেখা রয়েছে। একাদশ নির্বাচনে জয়ের আশায় বিএনপি, এইটি একটি বিশ্লেষণধর্মী লেখা রাজনীতি সেকশনে, সেটি আছে। এবং আরেকটি লেখা রয়েছে, আমি দেখতে পাচ্ছি যে বইয়ে ভুল অসহায় শিক্ষামন্ত্রী, পাঠ্য বইয়ে ভুল নিয়ে শিক্ষামন্ত্রী যে না অসহায়,
এবং তিনি অনেকদিন ধরেই গণমাধ্যমে খুব একটা কথা বলছেন না এটি নিয়ে। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। কাজে এই সপ্তাহের এই সময়টিতে যারা পড়বেন তারা মনে হয় এই এখনকার ঢাকার যে অবস্থা সেটি সম্বন্ধে একটি সম্যক ধারণা পাবেন, সেই সম্বন্ধে অন্য রাজনীতি এবং খেলাধুলা কিংবা অন্য যে বিষয়গুলো আছে সেই সম্বন্ধে একটা ধারণা তারা পেতে পারেন। তো এই ছিল আজকের ম্যাগাজিন কর্নারে। নিউজরুমে এবার থাকছে মেইল বক্স। অনেক সময় অনেকে আমাদের টেলিভিশনে আসেন, আমাদের সরাসরি আসেন, এসে অনেক সাহায্যের আবেদন করেন কিংবা কোনো সমস্যার কথা জানেন, অনেকে চিঠি লেখেন। তো আমরা সবসময় চেষ্টা করি যে তাদের সেইখান থেকে দু একটি বাছাই করে নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে। তো আজকে যেটি আছে একটি সাহায্যের আবেদন, এর আগেও আমরা দেখিয়েছি, কিন্তু গুরুত্ব বিবেচনা করে আমরা এই সাহায্যের আবেদনটি আরও একবার আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেটি বিকাশ বিশ্বাস নামে 12 বছরের একটি ছেলে, অর্থাৎ দুটি কিডনিতেই ক্যান্সার ধরা পড়েছে এবং এরই মধ্যে চিকিৎসার কারণে বিপুল পরিমাণ অর্থ, প্রায় 12-13 লাখ টাকা খরচ হয়ে গেছে। বিকাশের বাবা একজন গাড়ি চালক, তিনি একটি প্রতিষ্ঠানে কাজ করেন। তো তার পক্ষে এই আসলে যে খরচটি হয়েছে সেটি জোগাড় করতে গিয়েই তার আসলে তার সম্পত্তি বা সহায় সম্বলের সবটুকুই আসলে তিনি খরচ করে ফেলেছেন। তার বাবা সবার কাছে আবেদন করেছেন, তার পরিবার সবার কাছে আবেদন করেছেন, যারা বিত্তশালী আছেন কিংবা যাদেরকে সাহায্য করতে চান, সাহায্য করার ক্ষমতা রয়েছে, তাদের কাছে আবেদন করেছেন যে বিকাশের সুস্থ হয়ে উঠতে তারা যদি কিছুটা কন্ট্রিবিউট করেন, সাহায্য করেন, তাহলে এই 12 বছরের ফুটফুটে ছেলেটি হয়তো আবার সুস্থ হয়ে উঠতে পারে। তারা একটি মোবাইল নাম্বার দিয়েছেন যোগাযোগ করার জন্য, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। একটি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন, নিশ্চয়ই স্ক্রিনে দেখানো হয়েছে। যারা সাহায্য করতে চান তারা মোবাইল করে তার পরিবারের সাথে যোগাযোগ করতে পারেন কিংবা সেই অ্যাকাউন্টে আপনার টাকা বা আপনার যে সাহায্য সেটি পাঠাতে পারেন। এই ধরনের সাহায্যের আবেদন কিংবা যে কোনো সমস্যার কথা আমাদেরকে জানাতে চান, তারা কিন্তু আমাদেরকে জানাতে পারেন। অনেকগুলো উপায় আছে। আপনারা বিকাশের বাবা যেভাবে আমাদেরকে চিঠি লিখেছেন, চিঠি লিখতে পারেন। আমাদের চিঠি লেখার ঠিকানা নিশ্চয়ই দেওয়া রয়েছে। আবার যারা চিঠি না লিখে একটু ইমেল করতে চান,